একটি সফল ডেইরি খামারে ৪টি বেসিক পিলার সমস্ত খামারি যারা এন্টারপ্রেনিউর তাদের ফলো করা উচিত। একটা হচ্ছে যে ব্রিড সিলেকশন এবং ফিড ম্যানেজমেন্ট, পুরো ফার্ম ম্যানেজমেন্ট এবং কোয়ালিটি ইনসেমিনেশন উইথ কোয়ালিটি সিমেন্ট সিলেকশন। আমরা এসেছিলাম রংপুর হারগাছ উপজেলার ফার্মার্স ডেইরি ফার্ম লিমিটেডে। তো এইখানে আমাদের ফার্মের যিনি দায়িত্বে আছেন রাকিব ভাই, আপনার ফার্মে তো আমরা ঘুরলাম এবং অনেক ইনোভেটিভ টেকনোলজি দেখেছি। জি। এবং এখানে অনেক ইনোভেটিভ টেকনোলজির মাধ্যমে আপনি ফার্মের অনেক রেগুলেশন আনছেন, প্লাস হচ্ছে আপনি সাস্টেনেবল ফার্মিং ডেভেলপমেন্টের অনেকখানি এগিয়ে গেছেন। তো আমাদের সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে জি। আপনি কিভাবে মানে সেই জিরো থেকে আজকে এই পর্যায়ে আসছেন জি। যদি বলেন, তাহলে আমাদের ডেইরি ফার্ম ওনার যারা আছে এবং যারা এন্টারপ্রেনিউর উদ্যোক্তা নতুন তৈরি হচ্ছে, যারা ডেইরি ফার্ম করতে চায় তারা উপকৃত হবে। যদি আমাদের একটু দর্শকদের জন্য বলেন। জি, ফার্স্ট অফ অল আমাদের ফার্মটার নাম হচ্ছে ফার্মার্স ডেইরি ফার্ম লিমিটেড। এটা চরচতুরা হারাগাছ থানায় অবস্থিত, কাউনিয়া উপজেলার। তো আমাদের এই খামারের যে যাত্রাটা, এই যাত্রার শুরু থেকেই আমরা 3টা বিষয় আইডেন্টিফাই করি। ফার্স্ট হচ্ছে ব্রিড সিলেকশন, যে আমরা আসলে আমাদের গরুগুলোকে কি ব্রিড দিব, মানে আমাদের ফিউচার হার্ট কি হবে, ফিউচার গরুর বংশ বা ওর ট্রেডটা কি হবে, সেটা হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু ছিল। দেন হচ্ছে কাউ নিউট্রিশন, যে আমাদের গরুগুলোর নিউট্রিশনটা আমরা কিভাবে মানে টেক কেয়ার করব। কারণ আপনি জানেন যে নিউট্রিশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যে আপনি গরুর যে স্টেজটা আছে বা ওর লাইফ সাইকেলে, বা আমি যদি একটা বছর চিন্তা করি একটা গাভীর ক্ষেত্রে, যেহেতু আমার এটা ডেইরি, তো ওর কয়েকটা স্টেজ এই জায়গাটাতে কিন্তু আছে এবং প্রত্যেকটা স্টেজে ওর কিন্তু নিউট্রিশন রিকোয়ারমেন্টটা ডিফারেন্ট। তো ওই জিনিসটার উপরে আমাদেরকে ইন ডিটেল কাজ করতে হয়েছে। দেন আসতেছে আমাদের ম্যানেজমেন্ট, যে আসলে ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের ডেইরি সেক্টরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নলেজ গ্যাদার করা, R&D করা, এবং সেই R&Dর যে আমাদের যে অ্যানালাইসিসগুলো, এই রিপোর্টগুলো দিয়ে আমাদের হিউম্যানটাকে আগে রেডি করা। কারণ যেই হিউম্যানগুলো কাজ করবে গরু নিয়ে, তাদেরকে আগে নলেজেবল স্কিল করা। যদি আমরা সেটা করতে না পারি, তখন কিন্তু আমরা আসলে প্রপার ম্যানেজমেন্টটা করতে পারবো। জি। যে আমরা হয়তো কিছু কমন বিষয় জানি, যে আপনার কাফ ম্যানেজমেন্ট, যে ওকে আমার ক্রিমির ডোজ করতে হবে, ভ্যাকসিনেশন করতে হবে, তারপরে ওর কমফোর্ট করতে হবে। এই জিনিসগুলো, এই বেসিক জিনিসগুলোকে আমরা আগে আমাদের পিপল যারা আছে, যারা কাজ করেন আমাদের সাথে বা আমাদের টিমে যারা আছেন, তাদেরকে আমরা ওই আমাদের যে স্ট্যান্ডার্ড যেটাকে বলি বা SOP যেটা বলি, সেই SOP অনুযায়ী তাদেরকে আমরা আগে রেডি করে নিই। তো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের 3টা পার্ট। আর আপনি যেটা অ্যাড করেছেন যে কোয়ালিটি সিমেন্ট, ডেফিনেটলি কোয়ালিটি সিমেন্ট একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এবং যেই কারণে 2019 সালে যখন ফার্মার্স ডেইরি ফার্ম যাত্রাটা শুরু করে, শুরুতে ওই সময়টাতে আমরা যখন ব্রিড নিয়ে কাজ করা শুরু করলাম, কারণ আমরা ওই সময়টাতে এটা আইডেন্টিফাই করি যে আমাকে ব্রিডটা সিলেক্ট করতে হবে খুব কেয়ারফুলি। এবং ব্রিড বলতে আমি বোঝাচ্ছি কিন্তু, যেমন HF হলিস্টেইন ফ্রিজিয়ান একটা ব্রিড, জার্সি একটা ব্রিড, তারপরে ভাইকিংস রেড একটা ব্রিড, সো এই ডিফারেন্ট ব্রিড। তো তখন কিন্তু আমরা সিলেকশন করেছিলাম হলিস্টেইন ফ্রিজিয়ান, যে আমরা আগে শুরুটা করব, আমার বেসটা হবে হলিস্টেইন ফ্রিজিয়ান দিয়ে। ডুয়াল পারপাস ব্রিড হিসেবে আমরা হলিস্টেইন ফ্রিজিয়ানটাকে চুজ করি। তো হলিস্টেইন ফ্রিজিয়ান চুজ করার পরে দেন আমার এই জায়গাটাতে কোশ্চেন আছে যে আমার নেক্সট জেনারেশনে আমরা যে ওকে ইনসেমিনেশন করব, তো এই কোয়ালিটি বীজটা আমি কোথায় পাবো। তখন আমি মার্কেটে রিসার্চ করতে থাকি, মার্কেটে সার্চ করতে বেসিক্যালি, যেটা একদম অনেস্ট ট্রুথ, তখন আমার কাছে ACI-কে মনে হয়েছে যে ইজ মোর রিলায়েবল। যেই কারণে আমাদের যে বেজ বা আমাদের যে মাদার হার্ড যারা আছে, বা যে কতগুলো মাদার হার্ড আমার আছে, এই প্রত্যেকটা মাদার হার্ডের বেস কিন্তু আমার ACI বীজ থেকেই তৈরি হওয়া। পেডিগ্রি সিলেকশনের ক্ষেত্রে আসলে খামারিদের কোন বিষয়গুলো দেখা উচিত? জি। একটা FCR বলছেন, এখানে বাচ্চার বার্থ ওয়েটের ইস্যু আছে। জি। তারপরে তার টিট কেমন হবে, আডার কন্ডিশন কেমন হবে, সোমাটিক সেল কাউন্ট কেমন হবে, তারপরে তার ডিস্টোকিয়াল হিস্ট্রি আছে কিনা। তো আপনার মানে কোন ইস্যুটাকে আপনি বেশি হাইলাইট করছেন, রাইট, এবং যেটা করে আপনি ফার্মে সাকসেস পাইছেন? ওই সময়টাতে আমরা যেই বুলগুলো ইউজ করেছি ACI এর, আমাদের কাছে ফিজিবল মনে হয়েছিল কমেট, আমার কাছে ফিজিবল মনে হয়েছিল মন্টি, আমার কাছে ফিজিবল মনে হয়েছিল জেমস ছিল। আপনাদের এই মুহূর্তে আমার মাথাতে এই 3টা ব্রিডটাই আমার মাথাতে ঘুরছে। তারপরে আপনাদের তারপরে আপনাদের ইনফিনিক্সও বোধহয় ছিল, ইনফিনিক্স ছিল।
তো এগুলো দেখা গেছে যে মোটামুটি 4টা বা 5টা বুল আমরা ইউজ করে আমরা আমাদের ফার্স্ট স্টেপ ব্লাড লাইনটাকে আমরা আগায় নিই। আচ্ছা। তারপরে দেখা গেছে যে তখন আমার যে ফার্মের যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্ট করতে যে আমার কাছে আরও কিছু রিকোয়ারমেন্ট আসছে, আরও কিছু জেনোমিক্স যে ইস্যুগুলো আছে বা যেই ট্রেডগুলো আমরা খুঁজতেছিলাম যে আমার এই ট্রেটের গরুগুলো বা হার্টগুলো যদি এই ট্রেটে হয় তখন এটা আমার জন্য ম্যানেজ করা আমার জন্য ইজি। এবং আমার মিল্ক মার্কেট, যেহেতু আলটিমেটলি আমরা এই জায়গাটাতে আসছি হচ্ছে বেসিক্যালি বিজনেসের একটা উদ্দেশ্য আছে এবং সেটা ইথিক্যাল বিজনেস, যে আনইথিক্যাল কোনো প্র্যাকটিস করে আমরা মার্কেটে যাব, যে মিল্ক কালেকশন করলাম আমরা করে সেইটাকে প্রসেস করে মার্কেটে যাব, এই উদ্দেশ্য আমাদের কখনোই ছিল না। আমাদের কমপ্লিটলি আমাদের ফোকাসটাই ছিল যে আমরা নিজেদের উৎপাদিত দুধ সম্পূর্ণ পিওরিটি এনশিওর করে আমরা মার্কেটে যাব। তারপরে আরেকটা বিষয় থাকে যেটা এফসিআর এর সাথে, যেটা সলিড রেসিডুয়াল সে ইনটেক করে, ফিড রেসিডুয়াল যেটা ইনটেক করে সেটা কমতেছে, সেটা কি পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে, মানে এইটার স্কোরিং কিন্তু দেখা যাবে যে আপনি দেখবেন যে +100। এই +100 মিনস যে সে তার মা যতটুকু দুধ দিছে তার থেকে হয়তো ওই পরিমাণ দুধ দিলে তার ফিড ইনটেক ওই পুরো ল্যাকটেশনে 100 পাউন্ডস সে কম ফিড ইনটেক করবে। তো 100 পাউন্ডস মানে হচ্ছে বাংলাদেশে ধরেন অ্যারাউন্ড, আমি যদি রাফলি বলি 50 কেজি আমি যদি ধরে চলি, তো 50 কেজি যদি সে বছরে সেভ করে, দ্যাট মিনস সে আমাকে 1 বছরে 50 কেজি ফিড আমাকে সেভ করতেছে। তো আমার টার্মসে যদি আমি বলি, আমার যে হার্ডের যে অ্যাকোমোডেশন সেটা হচ্ছে 240টা গরু। তো 240টা গরুতে যদি প্রতি গরুতে আমি 50 কেজি করে যদি আমি সেভ করি, এইটা আমাকে দিচ্ছে বছরে অলমোস্ট 5 লক্ষ টাকা সেভিংস। তো 5 লক্ষ টাকা সেভিংস মানে আমার 1 বছরের 3টা লেবারের কস্ট। আর আমার হার্ড ম্যানেজমেন্টে আমার একটা শেডে কাজ করে 5 জন লোক, ইনক্লুডিং মিল্ক সাকেল। তো সেই জায়গাটাতে আমার এটা কত বড় একটা সেভিংস, এটা কিন্তু ইন্ডাস্ট্রি বা কমার্শিয়ালি বা আপনি যদি SHDO হন, স্মল হার্ড ডেইরি, সেটাও যদি হন, তাও আপনাকে মাথায় নিতে হবে এবং সেটা আপনাকে জানতে হবে। তারপরে আসতেছে যে আপনার টিথ সাইজ, এটা কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট, কারণ আপনার যে পেডিগ্রি বা ওর ট্রেটে দেয়া আছে যে ওই গরুর যে ওলানটা হবে, ওই ওলানের টিথ সাইজটা কেমন হবে, কার জন্য উপযুক্ত, এটা কি মেশিন সাইকেলের জন্য উপযুক্ত নাকি হ্যান্ড সাইকেলের জন্য। তো আপনার দেখা গেল টিথ সাইজ, আপনি একটা স্মল ডেইরি ফার্ম, যা সে মেশিনের সাথে সে পরিচিত না, তো সে দেখা গেল যে আপনার মেশিন টিথ সে পেল। তো মেশিন টিথ পেলে কি হবে, সে হাত দিয়ে ছেঁকে কিন্তু 100% মিল্কটাকে সে বের করতে পারবে না, তার কিছু না কিছু মিল্ক কিন্তু তার ওই আর্ডারে থাকবে, ম্যাস্টাইটিস প্রবণতাটা কিন্তু ওই জায়গার থেকে বেড়ে যায়। যেমন আমি এরকম অনেক দেখা যাচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করে, ভাই আমি তো খুব ভালো মতো দুধ দহন করি এবং আমার খামারে অত্যন্ত পরিষ্কার, আমি গোবর ফ্লোরে পড়তে দেই না, তারপরেও কেন আমার ম্যাস্টাইটিস হচ্ছে, এটার ইস্যুটা কি? বেসিক্যালি কিন্তু এই ইস্যুটা নির্ভর করতেছে যে আপনার আসলে টিথ সাইজটা কেমন এবং ওই জেনেটিক্সের যে ওর যে হিস্ট্রি, যেটা ম্যাস্টাইটিস প্রবণতা বা সোমাটিক সেলস কাউন্ট, এটা কেমন, এটার উপরে নির্ভর করতেছে। সো আপনি যখন কোনো সায়ার সিলেক্ট করবেন, পেডিগ্রিতে এই কয়েকটা পয়েন্ট আপনাকে ডেফিনেটলি আপনাকে এটা বুঝতে হবে। আমার আর একটা জিনিস জানার ছিল যে আপনি যে থমাস বা মন্টি সিলেকশন করছিলেন, জি, আপনি ফার্স্ট ল্যাকটেশন পিরিয়ড লেন্থটা কেমন ছিল এবং এভারেজ প্রোডাকশন কেমন পেয়েছে? এই জায়গাটাতে থার্ড ল্যাকটেশনে আছে কমেটের বাচ্চা, ও থার্ড ল্যাকটেশনে ও 4 নাম্বার বাচ্চা ও দিবে উইদিন ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। তো ও থার্ড ল্যাকটেশনে 7,234 লিটার দুধ আমি ওর কাছ থেকে থার্ড ল্যাকটেশনে পেয়েছি। আপনার সব ইনফরমেশন তো রেকর্ড, এভরিথিং, হ্যাঁ, থার্ড জেনারেশন পর্যন্ত আমার একদম পুরো রেকর্ড করা, আমার সবকিছু রেকর্ড করা, থার্ড জেনারেশন পর্যন্ত আর পেডিগ্রি সংরক্ষণ করা সবকিছু। এখানে হচ্ছে আপনি হচ্ছে এটা পেয়েছেন, এটা লেন্থটা কতটুকু ছিল? মানে আমাদের ডিএমআই যদি বলি, আমাদের এক্স্যাক্ট আমরা যেই দুধটা ওর কাছ থেকে 7,000 প্লাস যে মিল্কটা আমরা পেয়েছি, ওর একদম ল্যাকটেশন টাইমটা ছিল 307 দিন। 307 দিন। 307 দিন। কাভিং ইন্টারভ্যালটা কেমন পেয়েছে? ওর কাভিং ইন্টারভ্যাল এভরি ইয়ার কোনোভাবেই কোনো না। হিট কনভার্সন রেশিওতে আমরা কোন ধরনের ডেইরি আমরা ব্রিড বা ব্রিড যদি আমরা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে আসলে কোন ব্রিডকে আমরা প্রিফার করতে পারি? হ্যাঁ, প্রাধান্য। এইচএফ এর যে ব্লাড লাইনটা আছে, এটা যে ইন্ডিজিনিয়াস যে ব্লাড লাইন, ইন্ডিজিনিয়াস যে ব্লাড লাইনটা আছে, সেটা কিন্তু এখন পর্যন্ত আমার 13% আছে। এই ইন্ডিজিনিয়াসটাকে আমার
সিঙ্গেল ডিজিট আনতে হবে, রাইট। দেন আমি থার্ড ক্রসে যাব, এর আগে আমি যেতে পারবো না। তো যেই কারণে আমার একটা টাইম ফ্রেম আছে, ওই টাইম ফ্রেমে যে আমি বেসিক্যালি প্রিফার করি হচ্ছে আপনার ভাইকিং রেড। ভাইকিং রেডের কথা বলছেন ভাইকিং আপনি। রেডটা হচ্ছে আমার জন্য সবচেয়ে লুক্রেটিভ একটা মানে ব্রিড ফর বাংলাদেশ এবং ফর কমার্শিয়াল ডেইরি। মানে কিভাবে ক্রসটা হয়েছে বা এটার টলারেন্স লেভেল বা জেনেটিক এনভায়রনমেন্ট কোরিলেশন, অ্যাডাপ্টিবিলিটি বা অ্যাডাপটিভ জিন কিভাবে এটা ডেভেলপ করছে, যেটা ডেইরি ফার্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আমি আমাদের একটু যদি বলেন। ইন শর্ট যদি বলি, এই জায়গাটাতে বেসিক্যালি তিনটা আপনার ব্রিড দিয়ে এই ক্রসটা করা। একটা হচ্ছে আমি একটু দেখে বলতেছি, একটা হচ্ছে সুইডিশ রেড, একটা হচ্ছে আপনার ফিনিশ যে আয়ারশায়ার যেটা আছে আয়ারশায়ার, সেটা হ্যাঁ। আয়ারশায়ার, আর একটা হচ্ছে ড্যানিশ রেড। ডেনিশ, এই তিনটা ক্রস করে এই জেনেটিক্সটা ডেভেলপ করা। সুইডিশ, আয়ারশায়ার আর হচ্ছে ডেনিশ রেড। রাইট। রাইট। তো এই তিনটা মিলে এই জেনেটিক্সটা ডেভেলপ করা, এবং এটার যে হিট টলারেন্স, এটার হিট টলারেন্স আপনার এইচএফ থেকে 30% বেশি। আচ্ছা। ওর হিট টলারেন্স 30% বেশি, কারণ ওর কোটটা আপনার মানে লোমের যে কোট, এই কোটটা অনেক পাতলা। আচ্ছা। এই কোটটা অনেক পাতলা এবং এটা কিন্তু Flexy, হ্যাঁ, flexy, এবং এর যে বডি স্ট্রাকচার এটা কিন্তু একটু মাসকুলার। আচ্ছা। একটু মাসকুলার, যেই মাসকুলারিটির কারণে আমাদের এইচএফ এ আমরা যে ইস্যুটা ফেস করি সেটা হচ্ছে নেগেটিভ এনার্জি ব্যালেন্স। নেগেটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি ব্যালেন্স এইটা কিন্তু আপনাকে মিনিমাম 30 to 40% আপনাকে সেভ করবে নেগেটিভ এনার্জি ব্যালেন্স থেকে। আচ্ছা। এই আপনার ভাইকিংস রেড, ভাইকিং রেড। ওর মাসকুলার হওয়ার কারণে ওর যে ফ্যাট বা আদার্স যে ইস্যুগুলো জমা থাকে, ওই জিনিসটা কিন্তু এই জায়গাটাতে অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, এবং এর ফিড কনজাম্পশন আপনার এইচএফ থেকে অলমোস্ট 40% কম। প্রোডাকশন অলমোস্ট সেম, বাট সেম, অলমোস্ট সেম, এফসিআর অনেক কম। অনেক কম। তাহলে তো ফ্যাট খামারিরা পার্সেন্টেজ ওর 4.2, যেটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান হচ্ছে হাইয়েস্ট 3.8। আর একটা জিনিস আপনার ফার্মে হচ্ছে অস্ট্রেলিয়ান ডরপার আপনি হচ্ছে রেয়ার করেন। জি। তো আমাদের রুট লেভেলে, গ্রাস রুট লেভেলে বাংলাদেশে এখন অনেকে হয়তো মানে পশ আইটেম হিসেবে বা হচ্ছে শখ করেই অনেকে গারল রেয়ারিং করে, বা হয়তো অস্ট্রেলিয়ান ডরপার এইভাবে এখনো ডেভেলপ হয়নি। জি। তো এগুলোর ইনসেমিনেট করা বা এগুলো ন্যাচারাল ব্রিডিংয়ে অনেক সময় আমাদের কাছে কল করে খামারিরা যে এই সিমেন্ট আছে কিনা। বেসিক্যালি এই সিমেন্ট আমরা ইউজ করি না, আমাদের কাছে এই সিমেন্ট নাই। তো সেক্ষেত্রে আমরা যারা গারল যাদের আছে তাদেরকে আমরা মানে কি সাজেস্ট করবেন যে আমরা কি ক্রস করব, বা এটা করলে কি বেনিফিটটা আসলে আসতে পারে? দেখেন, এখন এই জায়গাটাতে আমরা ক্রস করতেছি কি কারণে, এটা আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে। সে ফর এক্সাম্পল, যেমন আপনার গারলের রিপ্রোডাক্টিভ ক্যাপাবিলিটি অনেক হাই। গারলের রিপ্রোডাকশন ক্যাপাবিলিটি অনেক হাই। হাই। ও কিন্তু মিনিমাম 2টা করে বাচ্চা দেয় গারল, রাইট। কিছু কিছু ক্ষেত্রে 3টাও দেয়। 3টাও দেয়, রাইট। রাইট। কিন্তু ওর ওয়েট গেইনটা তো কিন্তু আপনার ওই রকম না, বা স্লো গ্রোথ, স্লো আগায়, এবং সেটা কিন্তু অপটিমামে যদি যায় তখনও আপনার হয়তো আপনার 35 বা 40 কেজি পর্যন্ত যাবে গারল। জি। তো ডরপার কি, ডরপার আপনার উইদিন 6 মান্থস ও অ্যারাউন্ড 40-45 কিলো ওয়েট গেইন করে। ওকে। আর ডরপার যেটা অস্ট্রেলিয়ান ডরপার, যেটা যেই ব্রিডটা আমাদের কাছে আছে, এটা বেসিক্যালি হচ্ছে পিওর হচ্ছে মিট প্রোডাকশনের জন্য, মিট, একদম পিওর মিট প্রোডাকশনের জন্য। জি। তো আমরা গারলের সাথে ডরপারের যে ক্রস, এটা ডেফিনেটলি আমরা এটা সাজেস্ট করতেছি, এবং আমরা নিজেরাও এটা আমরা শুরু করতেছি। রেজাল্ট কেমন পেয়েছেন? আমরা এখন পর্যন্ত যে রেজাল্ট পেয়েছি, যে ওর যে ওয়েট গেইন যেটা 40, আমি এখন পর্যন্ত ক্রসে অলমোস্ট 65 কেজি পর্যন্ত আমি গারলের ক্রসে আমি পেয়েছি। 65 সেম পিরিয়ডে মানে সিঙ্গেল ক্রস F1 প্রোজেনি যদি আপনি চিন্তা করেন, সেটা আমি 65 পর্যন্ত মেল পেয়েছি। ওকে। তো ওয়েট গেইন যদি আপনি চিন্তা করেন, এফসিআর যদি চিন্তা করেন, তো ডেফিনেটলি আমি এই ক্রসটাকে সাজেস্ট করব। বাংলাদেশের মিট ডিমান্ড যদি আপনি চিন্তা করেন, সেই মিট ডিমান্ডকে চিন্তা করে এই সেক্টরটাকে আগানোর জন্য, এবং কোয়ালিটি মিট যেটাকে, খামারিদের মাধ্যমেই কিন্তু ব্রিড ডেভেলপমেন্ট হয়, এবং আমরা আশা করি যে রাকিব ভাইয়ের মতো এরকম লিড খামারিদের মাধ্যমেই আমাদের ইন্ডাস্ট্রি অনেক দূর এগিয়ে যাবে। তো ধন্যবাদ রাকিব ভাইকে, এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা ফার্মার্স ডেইরি ফার্ম লিমিটেড যেন আমরা আপনাদের শুভ দৃষ্টিতে এবং আপনাদের দোয়ায় থাকি, এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যাতে সফলতার মুখ দেখতে পারি। আমরা এখনো বলবো না যে আমরা সফল, আমরা চেষ্টা করতেছি। আমরা একটা ডাইনামিক অর্গানাইজেশন, আমরা ট্রান্সফরমেশনে বিশ্বাস করি, আমরা ট্রান্সফর্ম হচ্ছি রেগুলার, এবং সেটা যেন আমরা ধরে রাখতে পারি। জি, অবশ্যই আমরা আপনাদের অবশ্যই এটা আপনি পাবেন, এবং সবাইকে এই আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। নেক্সট টাইমে আরো নলেজ নিয়ে, আরো নতুন কোনো বিষয় নিয়ে আমাদের রাকিব ভাইয়ের সাথে কথা বলবো, এবং রাকিব ভাইয়ের কথাকে আমরা ফলো করে হয়তোবা ফার্মিক অনেকটা আমি ইমপ্রুভমেন্ট করতে পারবো।